সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংক এশিয়া নিবেদিত কৃষি ও অর্থনীতি বিষয়ক আরটিভির সাপ্তাহিক আয়োজন কৃষি ও অর্থনীতি অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশে কোরবানির গরু কিংবা মাংসের চাহিদার বড় অংশই পূরণ হতো ভারত থেকে আমদানি করে। কিন্তু 2014 সালে অনেকটা হঠাৎ করেই রপ্তানি নিষিদ্ধ করে ভারত। দেশটির এই সিদ্ধান্ত বাংলাদেশকে যেমন সংকটে ফেলে দেয়, তেমনি উন্মোচন করে বিপুল সম্ভাবনার দ্বার। দেশে গড়ে ওঠে বিপুল সংখ্যক খামার। শিক্ষিত তরুণদের গড়ে তোলা এসব খামারে ভর করে অতি অল্প সময়েই বাংলাদেশ কোরবানির গরু ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। শুধু তাই নয়, 2022 সালে কোরবানিযোগ্য পশুর চাহিদা পূরণ করে অবিকৃত রয়ে যায় 21.5 লাখের বেশি পশু। 2021 সালেও অবিকৃত ছিল 28 লাখ। মাংসের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও বিশ্বের প্রায় 14টি দেশ থেকে বছরে প্রায় 10 থেকে 12,000 টন হিমায়িত মাংস আমদানি করা হচ্ছে বাংলাদেশে। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ার পরেও দেশে মাংস কেন আমদানি করা হচ্ছে তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি উৎপাদন বেশি হওয়ার পরও কেন দেশে মাংসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব প্রশ্নকে সামনে রেখেই ব্যাংক এশিয়া নিবেদিত কৃষি ও অর্থনীতি অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় মাংস আমদানি ও খামারিদের সুরক্ষা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, এবং অনলাইনে যুক্ত রয়েছেন ইতিমধ্যেই নরসিংদী থেকে গরুর খামারি লোকমান মোল্লা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও একযোগে সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই জনাব লোকমান মোল্লা, আপনার কাছে জানতে চাইবো যে খামার কেমন চলছে আপনার? ইনশাআল্লাহ আমার খামার মোটামুটি ভালো চলছে। আচ্ছা, বিদেশ থেকে মাংস আমদানিকে আপনারা খামারিরা কিভাবে দেখছেন? আমরা খামারি যারা আছি, মোটাতাজ ফ্যাটেনিং এ যারা আছি, তারা ফ্যাটেনিং এর কস্টটা একটু বেশি পড়ে যায়। এখন গোখাদ্যের দাম অনেক বেশি। এই কারণে আমরা খাদ্যের দানাদার খাদ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, যে কাঁচা ঘাসের উপর অনেক জোর দিচ্ছি। আমরা বলছি যে বিদেশ থেকে যে মাংস আমদানি করা হচ্ছে, আমরা বেশি সতর্ক। জি জি, জনাব লোকমান মোল্লা, আমরা বলছি যে বিদেশ থেকে যেই মাংস আমদানি করা হচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? জি, নেটওয়ার্কের সমস্যা না, দেশের আমরা নিজেরা উৎপাদন বৃদ্ধি করতে চেষ্টা করছি। হ্যাঁ, বিদেশ থেকে আমদানির আমাদের কোনো প্রয়োজনই মনে করি না। দেশে যে পরিমাণ খামার আছে, খামারগুলো যদি সচল করা যায় তাহলে বিদেশ থেকে আমাদের মাংস আমদানির কোনো দরকার পড়ে না আমি মনে করি। বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে দেখা গেছে পানি সম্পদ অধিদপ্তর থেকে একটা প্রান্তিক খামারিদের জন্য একটা লোনের ব্যবস্থা করা হচ্ছে। সেই লোনটা হলো 5% ইন্টারেস্টে। এটা যে কোনো ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবো। সেটা হলো পানি সম্পদ অধিদপ্তরে ইউলুসার এটা সত্যায়িত করে দিবে আর কি। এতে করে অনেক খামারি নতুন ভাবে উদ্দীপ্ত হইব এবং নতুন করে শুরু করব, যাতে মাংস এবং দুধের উৎপাদন সঠিকভাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব ইমরান হোসেন আপনার কাছে আসতে চাই। শুরুতেই যে বাংলাদেশের যে মাংস উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ, তারপরও বিদেশ থেকে হিমায়িত মাংস আমদানি করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? আপনারাই বা এটা কিভাবে দেখছেন এই জিনিসটাকে? আসলে যে জায়গায় সরকার নিজেই বলতেছে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ, এবং আমরা এটার প্রমাণও রাখতে সক্ষম হয়েছে, বিকজ গত 3-4 বছরে আমাদের কোরবানি ঈদে আমাদের ইন্ডিয়ান গরুর প্রয়োজন হয় নাই। এবং সবাই বাজারে গেলে একদম নির্দ্বিধায় দেখতে পাচ্ছেন যে আগে যে যখন ইন্ডিয়া থেকে গরু আসতো, বাজারে গেলে হাটে গেলে সাদা গরু দিয়ে ভরে থাকতো। এখন কিন্তু আমরা হাটে ঘাটে এই দৃশ্যটা আমরা দেখি না।
কিন্তু এর এখনো হিমায়িত মহিষের মাংস আমদানি হচ্ছে এবং হিমায়িত মহিষের মাংস আমদানি করার লাইসেন্স বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে। এটা আসলে আমাদের দেশের এই খামারি সেক্টরের জন্য একটা আত্মঘাতী ডিসিশন। আমরা 2016 থেকে এই হিমায়িত মহিষের মাংসের বিরুদ্ধে আমরা আসলে বিভিন্ন রকমের দাবি দেওয়া সরকারকে জানাইছি। যখনই আমরা দেখি এই যে এখনো প্রতিনিয়ত হিমায়িত মহিষের মাংস আমদানি হচ্ছে, আমার কাছে ডাটা আছে, ডকুমেন্ট আছে, আমি চিরাং পোর্ট থেকে উঠাই নিয়ে আসছি। সেটা হচ্ছে গত 2022 সালের জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 4600 টন হিমায়িত মহিষের মাংস শুধু একমাত্র ইন্ডিয়ার থেকেই আসছে, অন্যান্য রাষ্ট্র বাদে শুধু একমাত্র ইন্ডিয়ার থেকেই এইটা আসছে। তো আসলে এই হিমায়িত মহিষের মাংস যেটা আসতেছে অফাল ডিক্লেয়ার হয়ে আসতেছে এখন বেশিরভাগ। গত জুন মাস বাজেটে মাংসের ডিউটি বাড়ানো হয়েছে। মাংসের ডিউটি বাড়ানোর কারণে ওফালের ডিউটি বাড়ানো, ওফাল মানে আমরা যেটা বুঝি গরুর পায়া, কলিজা, ভুঁড়ি, এইগুলা অ্যাক্সেসরিজ। তো ওফালের ডিউটি বাড়ানো, এগুলো আসলে কি কাজে লাগে? এগুলা আসলে মানুষের খাওয়ার জন্যই কাজে লাগে, অন্য কোনো কাজে না, খাবার জন্যই এগুলো আনা হয়। এখন অনেকে, আমি বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অনেকে সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করেন যে ভাই ইন্ডিয়ান মাংস তো সস্তা, দেশি মাংসের দাম বেশি, তাহলে ইন্ডিয়ান মাংস আসবে না কেন? তা আমরা বলি যে দেখেন ইন্ডিয়ান মাংস সস্তা কেন? এক নম্বর কথা হচ্ছে এটা গরুর মাংস, এটা মহিষের মাংস। সারা ওয়ার্ল্ড ওয়াইড মহিষের মাংস ইজ লেস এক্সপেন্সিভ দেন কাউ মিট, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ইন্ডিয়া থেকে যখন এই মহিষের মাংসটা রপ্তানি হয়, তারা স্ট্রেট অ্যাওয়ে এক্সপোর্টাররা 30% ইনসেন্টিভ পায়। তো 30% ইনসেন্টিভ পেলে তো তখন আর তাদের মাংসটা অটোমেটিক্যালি দাম কমে যায়। আমাদের দেশে আমরা খামারিরা তো কোনো রকমের ইনসেন্টিভ পাই না, সরকার আমাদেরকে কোনো ভর্তুকি দেয় না। উপরন্তর আমাদের ইন্ডিয়ার থেকে অনেক খাদ্যদ্রব্য মানে খাদ্যের সরঞ্জাম আমদানি করে আমাদের দেশের এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে হয়, যার কারণে আমাদের মাংসের উৎপাদনের কস্টিংটা একটু বেশি, বাট আমাদের মাংসের কোয়ালিটি আপনার উন্নত অনেক দেশের কোয়ালিটির থেকে কিন্তু অনেক বেটার। আমাদের দেশে আমি কয়েকদিন আগে একটা ফরেনারকে আমাদের দেশের গরু গোস্ত আমি খাওয়াইছিলাম এবং সে যাওয়ার সময় আমাকে রিকোয়েস্ট করে আমার দেশের 10 কেজি গরুর মাংস তার দেশে স্পেনে নিয়ে গেছে, বিকজ আমাদের দেশের গরুর মাংসের টেস্টটা তার কাছে এত ভালো লাগছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আসলে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। কেন ইন্ডিয়া থেকে মাংস আসলে দাম কম হয় আর দেশি মাংসের দাম কেন বেশি, এটা আসলে অনেক কারণ আছে। বাট আমাদের কাছে যেটা দুঃখ লাগে যে সরকার নিজেই বলতেছে যে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারপরেও সরকার মাংস আমদানি করার পারমিশন দিচ্ছে। এটা আসলে আমাদের খামারিদের জন্য একটা অনেক দুঃখজনক। আপনার কাছে আবার আসবো আমি, রিয়াজুল হক আপনার কাছে আসতে চাইবো। বাংলাদেশ গবাদি পশু কিংবা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এই সাফল্য আপনাদের চেষ্টাতেই অর্জিত হয়েছে, কিন্তু বিদেশ থেকে যে মাংস আমদানি হচ্ছে এটি কি এই সাফল্যকে ঝুঁকিতে ফেলবে কিনা? অবশ্যই একটা ঝুঁকি আছে, সেটা তো বলছে উনি, আর এটা তো স্বাভাবিক। তবে কথা হচ্ছে যে ব্যবসা তো একটা প্রতিযোগিতার জায়গা। এখন আপনি আবার আপনার কথার মধ্যে বলছেন যে আবার দামেও দেখছি আমরা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো সেটা আমরা 96 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন করি, আমরা ডিক্লারেশন করেছি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এর মধ্যে 12,000 মেট্রিক টন আসে। তো সুতরাং ব্যবসা তো প্রতিযোগিতার জায়গা। আপনি সেখানে আমরা তাকে এসডি ইনভলভ করি, উনি জানে এসডি ইনভলভ করা হয়েছে, অর্থাৎ প্রাইস হাইক করে দেওয়া হয়েছে যাতে তারা একেবারে মানে অসুস্থ প্রতিযোগিতায় ফেলে দিতে না পারে। এটা একটা আমরা বার্ডেন দিয়েছি। রাতারাতিতে সব করা যাবে না, এটা কিন্তু আসতো না আগে, এটা উনি ভালো করেই জানে। যখন আমাদের লাইভ ঢুকা বন্ধ হয়ে গেছে, বাজারে একটু ইয়ে দিয়ে এটা ঢুকছে, আবার এটা আস্তে আস্তে এলিমিনেট হবে, কিন্তু সেটাও একটু টাইম নেবে। কিছু ব্যবসায়ী অ্যাডপ্ট করে গেছে, তারা এখানে ব্যবসা করে, তাদেরকে হার্ডেল দেওয়া হয়েছে প্রথমে এসডি আরোপ করে, মানে তাকে শুল্ক আরোপ করে দিয়েছে, সেখানে কিছু ডিসকারেজ হয়েছে। এখন ব্যবসার তো তার ইনভেস্টমেন্ট, সে আবার চেষ্টা করবে এটা সেটা করে, সেখানে আবার আইপি ইনক্লুড করা হয়েছে। আবার আইপি ইনক্লুড করার আগেও তারা অনেক এলসি খুলছে, সেগুলো আসছে আইপি। এখন কিন্তু আস্তে আস্তে সেটা আমরা কিন্তু আইপি ইস্যু করি নাই, সেটা একটা সুফল তারা 1-2 মাসের মধ্যে ট্রিমেন্ডাসলি পাবে। এবং সেখানে কথা হলো যে ব্যবসায়ীরা তারা যদি বলতে পারে যে সেখানে আমি যেটা বলি ব্যবসার একটা সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো, একচেটিয়া কাউকে ফোন করে দেওয়া ঠিক না, এবং সেটা কিন্তু সকলেই কিন্তু লাভবান হবে, তবে অবাধ করা উচিত না। সেখানে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে আসবে, সেটা ডেয়ারি অ্যাসোসিয়েশনে বসে ঠিক করবে যে আমরা এই পর্যায়ে আমরা কী করতে পারি, সবাই মিলে বসে। এটা কিন্তু একাকী কোনো সিদ্ধান্ত না, সবাই মিলে বসে যে আপনারা কীভাবে আনবেন, কেন আনবেন, কী জন্য আনবেন, আমাদের সেটা নিয়ে বসলে হবে। আর যারা ইনভেস্টমেন্ট করছে অনেকেই ডিসকারেজড হয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধ খেলা না, এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সহনশীলতা আনা, এবং সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি,
আমরা আরো আলোচনা করব, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যাংক এশিয়া নিবেদিত সাপ্তাহিক আয়োজন কৃষি অর্থনীতি অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আজ আমরা আলোচনা করছি মাংস আমদানি ও খামারিদের সুরক্ষা নিয়ে। ফিরছি আলোচনায়। জনাব মোহাম্মদ ইমরান হোসেন, ডাক্তার রিয়াজুল হক যেমনটি বলবার চেষ্টা করেছেন যে বাজারকে প্রতিযোগিতামূলক করার জন্যই সীমিত আকারে মাংস আমদানির প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কি? পাশাপাশি যদি বলেন, মাংসের দামে ভোক্তাদের স্বস্তি দিতে কি করা যেতে পারে? আসলে বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য আমদানির প্রয়োজন নেই। আমদানির প্রয়োজন নাই কেন? কারণ দেখেন, সরকার নিজে থেকেই বলতেছে আমরা 96 লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে সক্ষম, যে জায়গায় আমাদের 75 লক্ষ মেট্রিক টন প্রয়োজন। আমরা অলরেডি 21 লক্ষ মেট্রিক টন বেশি উৎপাদন করতেছি। এখন বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার কাছে মনে হয় এক্সপোর্ট মার্কেটটা যদি খুলে দেওয়া হয়, এক্সপোর্ট মার্কেটটা যদি ওপেন করে দেওয়া হয়, আমাদের এখন পর্যন্ত এক্সপোর্টের প্রোটোকল তৈরি হয় নাই। আমরা সরকারকে এক্সপোর্ট মার্কেট ওপেন করলে তো দাম আরো বেড়ে যাবে না। আপনার এই জায়গায় এক্সপোর্ট মার্কেটটা ওপেন হইলে দাম বাড়বে না। আমরা যখন এক্সপোর্টে যখন আমরা 30% ইনসেন্টিভ পাবো, আমাদের যখন খামারিদের আমাদের যখন ওই এক্সপোর্টের প্রোটোকলের ভিতরে আসবো, তখন সরকারের অনেক নজরদারি নিতে হবে, অনেক স্টেপ নিতে হবে আমাদেরকে। যেমন FMD ফ্রি জোন করতে হবে, এগুলো সরকারের নিয়ন্ত্রণে অনেক কিছু, সরকার নিজে থেকে অনেক কিছু করতে হবে। আমরা অর্থনীতির ভাষায় যেটা বুঝি যে চাহিদার থেকে যোগান বেশি হলে তাহলে দাম কমে। এখন রপ্তানি করলে চাহিদার থেকে যোগান কম থাকবে না। আমাদের তো আপনি কিন্তু বলতেছেন অলরেডি আমাদের চাহিদা থেকে যোগান বেশি আছে, কিন্তু তারপরে কিন্তু দাম কমে নাই। চাহিদার থেকে যোগান বেশি থাকার পরেও দাম কমতেছে না কেন? হ্যাঁ, সংকটটা অন্য জায়গায়। সংকটটা হচ্ছে লাগে আমাদের প্রোডাকশন কস্ট। আমরা খামারিরা এক পর্যায়ে লস দিতে দিতে আমরা এক জায়গায় এসে স্ট্যাগনেন্ট হয়ে গেছি, যে না, নো ম্যাটার হোয়াট, আমরা দরকার পড়লে আমাদের প্রোডাকশন বন্ধ করে দিব, বাট আমরা এই প্রাইসের নিচে বেচতে পারবো না। তো এইটাও ইকোনমির ভাষায় একটা কি জানি টার্মস আছে, আমি ভুলে গেছি। তো এটা আসলে আমাদের প্রোডাকশন কস্টটাই হাই। আমাদের প্রোডাকশন কস্টটা হাই বলতে কি, আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণ, বাট মাংস উৎপাদন করার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো প্রয়োজন, এই ইনগ্রেডিয়েন্টগুলোতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের এগুলো তো আমদানি নির্ভর। তো এখন সারা বিশ্বে আমরা জানি সব কিছুর দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, গমের দাম বাড়ছে, বার্লির দাম বাড়ছে, ভুট্টার দাম বাড়ছে। তো এগুলো তো আমাদের আসলে গোখাদ্যর ইনগ্রেডিয়েন্ট। তো ওগুলোর দাম বাড়ছে দেখে আমাদের প্রোডাকশন কস্টটা বাড়ছে। তারপরে আজ থেকে 7-8 বছর আগে আমাদের দেশে চামড়ার দাম যা ছিল, আমরা একটা ছোট 3 মনের গরুর চামড়া বিক্রি করতো 3000 টাকায়। সেটা 3 মনের চামড়ার দাম 3000, মনে 1000 টাকা করে কিন্তু চামড়ার থেকে হারভেস্ট হয়ে যেত। এখন একটা 3 মনের গরুর চামড়া বিক্রি হয় 300 টাকা। তো এই যে সরকারের কিছু কিছু ব্যাপার আছে যেগুলা সরকার আসলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে আমাদের মাংসের দাম 450 থেকে 500 টাকার মধ্যে অবশ্যই আনা সম্ভব। এবং আমরাও চাই, খামারি প্রতিনিধি হিসেবে আমিও চাই, সারা বাংলাদেশের খামারিরাও চায় যে মাংসের দামটা আসলে নিয়ন্ত্রণে থাকুক, যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই যেন এই মাংসের স্বাদটা গ্রহণ করতে পারে। জি, ডাক্তার রিয়াজুল হক, যেমনটি বললেন মোহাম্মদ ইমরান হোসেন, যে 500 থেকে 550 টাকা কেজিতে মাংসের দাম নামিয়ে আনা সম্ভব, তাহলে আনা যাচ্ছে না কেন? আমরা দেখছি যে খামারিরা ভালো নেই, আবার ভোক্তারাও স্বস্তিতে নেই। তো এই দুই পক্ষকে কিভাবে স্বস্তিতে রাখা যেতে পারে? শুনেন, আমরা এই যে অ্যাভেলেবেল করেছি, এখন প্রাইস, সেটা ইনগ্রেডিয়েন্ট না, এটা কি বিশ্বব্যাপী বেড়েছে নাকি শুধু বাংলাদেশে বেড়েছে? এখন বিশ্বব্যাপী ক্রাইসিস। এটা নিয়েও তো আমরা কাজ করছি। আমরা ওনাদেরকে এখন স্মার্ট রেয়ার বানাচ্ছি, আগের মতো না। এই যে বারবারই বলছি যে আমরা রাফিস বেস্ট, এই যে TMR ওপেন করেছি, এখন আগের মতো জেনাতন পালন না। আমাদের মাংস হবে শ্রেষ্ঠ মাংস। আমাদের অনেক বাজার আছে যেটা উনি বলছে একটু আগে, যে আমাদের মাংস নেওয়ার পরে এটা যে টেস্ট, আমরা ওটাতে যাব, রপ্তানি করবো। আমরা পুরো চ্যালেঞ্জ গ্রহণ করে আগায় যাব। এটা সামান্য হার্ডেল। আপনি যে প্রাইস হ্যাকিংটা এখন বলছেন, এটা বিশ্ব টালমাটাল অবস্থা, এখানে একটু আঘাত আসছে, সেটা কিন্তু কেটে যাবে। কিন্তু আমাদের রেয়াররা এখন শিক্ষিত এবং তারা স্মার্ট লাইফস্টাইল ট্রেনিংয়ে যাচ্ছে। তাদের মাংসের যে কোয়ালিটি হবে সেটা দিয়ে আমরা রপ্তানি করবো, ওই জায়গাগুলো আমরা খুঁজবো। টিকে থাকার জন্য কিন্তু আমরা প্রতিযোগিতাকে আমরা চ্যালেঞ্জ, মানে ওইটাকে আমরা কি নেগেটিভ হিসেবে নিব না, আমরা আরও এগিয়ে যাব, সেই পথে আমরা যাচ্ছি। এবং এটা থাকবে না, যেটা সাময়িক যেটা প্রাইস হ্যাকিং, এটা থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। জি, কিন্তু এই যে প্রাইস হ্যাকিং, এটা কিন্তু আমরা অনেক দিন থেকেই দেখছি। আপনি এটাও তো দেখছেন যে ডিমের দাম নিয়ে কথা বলছি বাড়ছে, আবার মাঝখানে অনেক কমে গেছে না?
আমি নিজে তো একজন আবার কিন্তু খামারি। এখন আবার আগের মতনই বেড়ে গেছে। আমি বেড়ে যাব বলবো না, এটা বাজারটা লাইভ বিজনেস, ভালনারেবিলিটি অনেক বেশি, অনেক মানে অনেক 140 টাকা ডজন থেকে, মানে এখন কিন্তু এটা কম না একেবারেই। হ্যাঁ, এখন একটু হয়তো তারা যে ব্যবসা করে তার তো মুনাফা করার অধিকার আছে, এবং তিনি বারবারই বলছে তাদের উৎপাদন খরচ মাঝখান দিয়ে তো সমস্ত খামারি আমাদের উপর খুব প্রেশার সৃষ্টি করছে, এত লস দিচ্ছে তারা, ঠিক এখন আবার একটু দাম বেড়েছে। এটা কিন্তু সপ্তাহ সপ্তাহ কিন্তু চেঞ্জ হয়, অনেক বেশি হয়ে গেলে তো সেখানে আমরা অনেক ইন্টারভেনশন করার চেষ্টা করি, এবং কতদিন বেশি, অল্প কদিন মাত্র অনেক বেশি ছিল, এরপরে আবার নিয়ন্ত্রণে চলে আবার একটু নিচেও চলে গেছে, সেখানে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে দাম বাড়ার পিছনে যেই মেইন জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য ইনগ্রেডিয়েন্ট Exactly, প্রাইস সারা বিশ্বব্যাপী এবং কারণ, সারা হ্যাঁ। বিশ্বব্যাপী। আপনি যে বলতেছেন যে দাম বাড়ছে, দাম কি শুধু বাংলাদেশে বাড়ছে? না, সারা বিশ্বে আপনি বাড়ছে। লন্ডন, আমেরিকায় যেই সব ওয়ার্ল্ডের লার্জেস্ট মিট প্রডিউসার হচ্ছে ব্রাজিলও কি দাম বাড়ে নাই? এখন আপনারা পার্সেন্টেজ ওয়াইজ কম্পেয়ার করে দেখেন যে ব্রাজিলে কত পার্সেন্ট বাড়ছে, সেই তুলনায় আমার দেশে কত পার্সেন্ট বাড়ছে। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি ব্রাজিলে যে পরিমাণ বাড়ছে আমার দেশের সেই পরিমাণ সেলিং প্রাইসটা বাড়ে। আমরা অনেক সহনশীলতা জি, আছি। আমি কয়েকদিন আগে থাইল্যান্ড গেছিলাম, তো থাইল্যান্ডে ওরা দেখলাম যে নর্মাল জেনারেল বিফ বিক্রি হচ্ছে 500 বাত। আচ্ছা জনাব তো ইমরান 500 হোসেন, বাত আমি মানে আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে একজন দর্শক ফোন কলে যুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্ন নিয়ে আসবো। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বাড়ি সিঙ্গার, মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা, কাংসা গ্রাম। জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে এইখানটা, প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লোন আনছি, খামার করছি, যদি মাংসের দাম কমে যায়, গরুর দাম কমে যায়, চামড়ার দাম কম, বিদেশ থেকে মাংস আমদানি করলে আমরা যা খামারি লোন আনছি, লোন দিতে পারবো না, এবং ব্যাংকের কাছে আমরা ঋণ হয়ে যাব। এই আমার প্রশ্ন। জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এই প্রশ্নটি উত্তর আমরা নিব, তবে একটি ছোট বিরতির পর। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যাংক এশিয়া নিবেদিত সাপ্তাহিক আয়োজন কৃষি অর্থনীতি অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। আজ আমরা আলোচনা করছি মাংস আমদানি ও খামারিদের সুরক্ষা নিয়ে। ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক, ফোনে দর্শক যে মন্তব্যটি করেছেন, ঋণ নিয়ে যারা খামার করেছেন তাদের সুরক্ষায় কি উদ্যোগ আপনাদের রয়েছে? আসলে আমরা তো সুরক্ষা সকলকে দিতে চাই, শুধু ঋণ নিয়ে না। অনেকে আছে লেখাপড়া করে অন্য পেশা না গিয়ে কিন্তু এখন খামারে আসছে, তাদেরকেও টিকে রাখা সকলের প্রতি আমাদের দায়বদ্ধ হচ্ছে। ওনার টিকে তো থাকবেই, বড় খামারিতে রূপান্তরিত হবে। এবং কিন্তু এটা কিন্তু এমন না যে খামার করে এটা দিন শেষে কিন্তু লাভজনক, তবে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, ভালনারেবিলিটি বেশি, আপনাকে প্রশিক্ষণগুলো নিতে হবে, আমাদের যে বার্তাগুলো সেগুলোতে আপনার তাকে বহন করতে হবে। এবং আমরা যে কমিউনিটি ক্যাম্পেইনগুলো করি, যারা আসছে যারা মানছে তারা লাভবান, এবং সে ওই মেইন স্ট্রিমে থাকবে, সেগুলো তাকে গ্রহণ করতে হবে। তিনি ঋণ নিয়ে করেছেন, তাকে ভয় পাওয়ার কিছু নাই, তাকে ধৈর্য সহকারে টিকে থাকা এবং আমাদের বার্তাগুলো বহন করে। আমরা টিকার ক্যাম্পেইন করি, সেখানে আসতে হবে, কৃমিনাশক দিতে হবে, তাকে অন্যান্য যে সমস্ত খাদ্য ব্যবস্থার কথা, আমরা তো এখন মাঠ পর্যায়ে যে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা তো কমিউনিটিতে যাই, আমরা ভ্যাকসিনেশন করছি। সেই স্ট্রিমে আসলে ওনার ঋণ নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই, টিকে যাবেন, ওনার মতো বড় খামারি হবেন। কিন্তু কথা হলো তার সাহস থাকতে, ধৈর্য থাকতে হবে, বিজ্ঞান ভিত্তিক পালন করতে হবে। আমাদের কথাবার্তা যেগুলো আমরা ডিসিমিনেট করি সেগুলোকে ওবে করতে হবে, মানতে হবে, মেনে তিনি টিকে থাকার লড়াইতে থাকবে, এটুকু আমি আশা করব। জি, ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, আমি জনাব লোকমান মোল্লা আপনার কাছে তার আগে আসবো। যে আগের পর্বে আপনি বলেছিলেন যে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এ ব্যাপারে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা সরকারের কাছে বর্তমানে গোখাদ্যের দাম কমানোর কি সুযোগ আছে? সরকার যদি এই ক্ষেত্রে কিছু ভর্তুকি দিয়ে আমাদের গোখাদ্যের দামগুলো যদি একটু কমায় দেয়, তাহলে আমরা অনেকটা উপকৃত হব। তারপরে আমাদের নিজেদের প্রচেষ্টা চলতেছে, আমি নিজেও প্রচেষ্টা করতেছি যে এই সেক্টর থেকে দানাদার খাদ্যের পরিমাণ কিভাবে কমানো যায় এবং গরু কিভাবে মোটা তাজা করা যায়, দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, এই নিজস্ব প্রচেষ্টা আমার চলছে। আমি যেমন আপনার নেপিয়ার ঘাস, নেপিয়ার পাঞ্চং ওয়ান, যারা এই ঘাসের চাষগুলা পর্যাপ্ত পরিমাণে করার চেষ্টা করছি। তার মধ্যে আবার আমাদের কৃষি অফিসার আছে শাহনাজ ভাই, ওনার পরামর্শ ক্রমশ এই বছর আমি
যে পাঞ্চং ওয়ান গাছ জি, এগুলো তো আপনি করছিলেন, এগুলো- তার বাইরে আসলে সরকারের কাছে কি প্রত্যাশা আছে? 3টি প্রত্যাশার কথা যদি বলেন। সরকারের কাছে মূলত প্রত্যাশা এটাই যে গোখাদ্য দাম কমাইতেই হবে যে কোনো ভাবে, সেটা ভর্তুকি দিয়ে সরকার আর কমাইতে 2 পারে। নাম্বার? 2 নাম্বার হলো আপনার সরকার বিভিন্ন সেক্টরে আমাদেরকে লোন দিতে পারে এবং আপনি বিনামূল্যে সার কীটনাশক এসব জিনিস দিলে আমরা চাষ করতে পারবো, জি, বুঝতে পেরেছি। খরচ কমে যাবে। এই ব্যাপারে আমরা করতে নিশ্চয়ই হবে, হ্যাঁ। রিয়াজুল হকের কাছ থেকে, ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের কাছ থেকে শুনবো। তবে তার আগে আরো একজন দর্শক ফোন কলে রয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে এসে। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। একজন ওয়ালাইকুম বক্তা আসসালাম। হিসাবে শাহাবুল্লাহ সরকার, সিলেট থেকে বলছিলাম। জি জি জি। আমার একটা ছোট্ট মতামত আর একটা ছোট্ট প্রশ্ন। মতামতটা হলো, কাল থেকে যদি গরুর মাংস 100 টাকা করে দেওয়া হয়, 7 দিন পর থেকে আমাদের যে দেশপ্রেমিক শক্তিশালী সিন্ডিকেট আছেন, ওনারা ওই ইনগ্রেডিয়েন্টের দামগুলো আবার বাড়িয়ে দিবে। কাজেই দামটা মুখ্য বিষয় নয়। আমার প্রশ্নটা হলো, বৈশ্বিক এই সংকটের মাঝেও এত সীমাবদ্ধতার সত্ত্বেও এবং খাবারের দাম বেশি থাকার সত্ত্বেও আমি বাজারে গেলে 120 টাকা থেকে 180 টাকার মধ্যে এখন 1 কেজি মাছ কিনতে পাই। তারা যদি এটা পারে, অন্য ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না কেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। জনাব ইমরান হোসেন, আপনার কাছ থেকে আগে শুনে আসি যে এই উত্তরটি আপনি কি দিবেন। আসলে এই জায়গায় মাছের এবং গরুর বাজারের মধ্যে অনেক অন্ত আছে। যেমন মাছ কিন্তু অনেক সময় গ্রামে গঞ্জে কিন্তু মানুষ খালে বিলে নদী নালায় কিন্তু প্রাকৃতিক মাছ ধরেও কিন্তু আহরণ করা যায়। কিন্তু গরু তো মাঠে চড়ে খায়, গ্রামগঞ্জে এটি মানে লালন পালন করা হয়। মানে গরু গ্রামে গঞ্জে আসলে ওইভাবে গরু তো আসলে কিনতে হয়, কিনে তারপরে আপনি না হয় ছেড়ে দিবেন। তারপরে গরুর অনেক পরিচর্যা আছে, গরুর দেখাশোনা, ওষুধ, মানে গরু কিন্তু এখন আগের মতন ওই রকম গ্রামে গঞ্জে কিন্তু ছেড়ে পালার আর সুযোগ নাই। আমাদের গ্রেজিং ল্যান্ডের অনেক স্কারসিটি। তো এখন এর জন্য আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে লাগে, আমরা কিন্তু আমাদের খামারিদেরকে বলতেছি যে দেখেন, সরকার থেকে ভর্তুকি আশায় বসে থাকলে হবে না, আমাদের নিজের ওয়ে বের করে নিতে হবে। এবং এটার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লাগে অল্টারনেটিভ ফিড। হোয়াট ক্যান বি এ গুড অল্টারনেটিভ ফিড? আমরা এখন সাইলেজ প্রমোট করতেছি। কয়েকদিন আগে সরকার টিএমআর একটা প্রজেক্ট উদ্বোধন করলো। আমরা এখন টিএমআর উদ্বোধন করতেছি। আমরা আমাদের খাদ্যে যদি একটু ইস্ট মিলাই দিই, ইস্ট মিলাই দিলে কি হবে, ওর অ্যাবজর্পশন রেটটা বেড়ে যাবে। ওর 10 কেজি খাইলে যেই আউটপুট পাবে, একটু যদি আমরা ইস্ট মিশ্রণ করে দিই তাহলে হয়তো বা 8.5 কেজি খাইলে সেই আউটপুটটা পেয়ে যাবে। তো এই মানে আমাদের বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করতে হবে। আমরা এখনো আমাদের দেশে 80% গরুই সনাতন পন্থায় লালন পালন হয়। সেই পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমাদেরকে বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে যদি আমরা লালন পালন করি, আমাদের অবশ্যই কস্ট কাট করা সম্ভব। এই জায়গায় অনেক রকমের ট্রেনিং আছে। গরুর এই সেক্টরে বলতে চাই যে খামারিরা কম দামে গরু বিক্রি করছে, কিন্তু বাজারে এসে সেই মাংসের দাম বেড়ে যাচ্ছে। তো মাঝখানে যেই মুনাফাটা, এটি আসলে কোথায় যাচ্ছে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আসলে আমাদের খামারি পর্যায়ে, প্রান্তিক খামারি পর্যায়ে আমি বলবো যে এখন বাজারে 700 টাকা কেজি গোশত বিক্রি হচ্ছে, বাট আসলে আমাদের প্রান্তিক খামারি পর্যায়ে কিন্তু 550 টাকার বেশি তারা খামারিরা দাম পায় না। কিন্তু এই 150 টাকা আসলে কোথায় যাচ্ছে? এখন দেখেন, খামারি থেকে প্রথমে একটা ব্যাপারী কিনে নিয়ে হাটে যায়, ব্যাপারীর একটা প্রফিট আছে, হাটের খাজনা আছে। এখন আজ থেকে 3-4 বছর এক একটা গ্রামের হাটের খাজনা ছিল 100 টাকা 200 টাকা গরু প্রতি। এখন গ্রামের হাটের খাজনাও 2000 টাকা 3000 টাকা হয়ে গেছে। এই গ্রামের হাটের থেকে সেটা শহরের হাটে আসে, আরেক ব্যাপারী কিনে নিয়ে আসে, সেই শহরের হাটের আবার আরেকটা খাজনা, তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট আমরা জানি যে কি পরিমাণ বাড়ছে এই খাজনা। তারপরে আগে যে কষাইয়ের দোকানে, মাংসের দোকানে যে জায়গায় 4-5টা গরু বিক্রি হতো, একটা মাংসের ব্যবসায়ী যেটা ওভারহেড কস্ট ছিল, এখন তার গরু বিক্রি হয় রোজ একটা। তো এখন আসলে আগে তার যদি ওভারহেড কস্ট 30,000 টাকা থাকে, সেটা যদি 5টা গরুর মধ্যে ভাগ হতো, এখন একটা গরু কাটাতে এই ওভারহেড কস্ট আসলে একটা গরুর উপরে লোড পড়তেছে। এর জন্য সব কিছু মিলে এই 550 টাকারটা 700 টাকা হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে গ্রামে গঞ্জে হাটের এই খাজনাটা। আমি গত বছর কোরবানির আগে
সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আসলে জি। এই হাটের খাজনা ব্যাপারটা কোনোভাবে মিনিমাইজ করা যায় কিনা। আমি হাটের খাজনা সময় স্বল্পতার কারণে আসলে আমি ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের কাছে জানতে চাচ্ছি যে এই প্রশ্নটি শাহাবুল্লাহ সরকার করেছেন এবং মোহাম্মদ ইমরান হোসেন যে সমস্যাগুলোর কথা বলেছেন এগুলো নিয়ে সরকার কি ভাবছে? আচ্ছা, প্রথম কথা হলো একটা জিনিস ভাঙানো দরকার, যে বলছে যে মাছের দাম 120 টাকা, নিশ্চয়ই এটা কালচার ফিশ। যদি আপনি রুই আসেন, রুইও তো কালচার করে যায়, রুইয়ের দাম কি আপনি 120 টাকা পাবেন? আর মৎস্যের অনেক অর্জন আছে আমাদের, তো কালচার ফিশ হ্যাঁ সেটা 120 টাকা। যদি মাগুর মাছ কিনেন পাবেন, যদি পাবদা কিনতে যান পাবেন, আপনি রুই পাবেন না। আমাদেরও কিন্তু যদি অর্জন দেখেন, আমাদের ব্রয়লার মুরগি তো আমরা 120 টাকা 30 টাকা করেছি, সেখানে তো অর্জন আছে। গোমাংস সারা পৃথিবীতে দাম বেশি, এটা উৎপাদন খরচ বেশি, সোজা কথা। একেবারে সংক্ষেপে যদি খামারিদের জন্য কোনো পরামর্শ খামারিদের থাকে। জন্য কথা হচ্ছে চ্যালেঞ্জ থাকবে, Training চ্যালেঞ্জকে নেগেটিভলি নেওয়া যাবে না, এটাকে পজিটিভলি নিতে হবে। চ্যালেঞ্জকে উত্তরাইতে গেলে আপনি আরো বড় উৎপাদনকারী হবেন। মোহাম্মদ ইমরান হোসেন যে সমস্যার কথাগুলো বলেন এর পরিপ্রেক্ষিতে কোনো ওনার পরামর্শ আছে কিনা? সমস্যাগুলো বাস্তবধর্মী, এগুলো আমরা প্রতিনিয়ত একসাথে কাজ করি কিভাবে এটাকে উত্তর। উনি অনেক সুন্দর কথা বলেছেন যে আমরা সাইলেজের কালচারে গিয়েছে, আমরা টিএমআর এর সংস্কৃতিতে প্রবেশ করছি। আমাদের একজন কৃষক সুন্দর করে বলেছেন, তিনি পাকসুং নেপিয়ার ঘাসের জি, কথা, আমাদের একেবারে স্মার্ট হচ্ছে, সময়ের একেবারে এগুলো শেষ ইতিবাচক। প্রান্তে আমরা চলে এসেছি। আবারও নিশ্চয়ই কোনো আলোচনায় আবার বাড়াবো এই আলোচনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, ব্যাংকের শেয়ার নিবেদিত প্রতি সোমবার আয়োজন কৃষি অর্থনীতি আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.